আজ তাহলে কোন গল্প বলবেন অমু জেঠু? চায়ের কাপে এক চুমুক দিয়ে প্রশ্নটা করলো অনি, মানে আমাদের অনির্বাণ। কাপের চা শেষ করে কাপটা প্লেটের উপরে আস্তে নামিয়ে রেখে রুমালে মুখ মুছলেন অমিয় বরণ বাগচি। বয়সে উনি আমাদের চেয়ে ঢের বড়, তাই ওনাকে আমরা জেঠু সম্বোধন করি। অবশ্য অমিয় জেঠু থেকে সেটা এখন অমু জেঠুতে নেমে এসেছে। আমি সুবিমল, আমি অনির্বাণ আর দিব্যি, আমরা তিনজনেই স্কুল তো বন্ধু। বয়স তিনজনেরই ওই ৩০-এর কোঠায়। সপ্তাহে একদিন আমরা অমেয় জেঠুর বাগবাজারের বাড়িতে একবার ঢুঁ মারি। জেঠুর বয়স প্রায় ৬৫ ছুঁই ছুঁই। বিয়ে করেননি। এককালে ভারত সরকারের বড় কেন্দ্রীয় কর্মচারী ছিলেন। কাজের সূত্রে গোটা ভারত ঘুরেছেন, আর কাজের সূত্রে বিচিত্র সব অভিজ্ঞতা জমা হয়েছে ওনার ভাড়ারে। জেঠুর বাড়ি আসার একটা কারণ যদি ওনার চাকরি জীবনের নানা বিচিত্র অভিজ্ঞতার কাহিনী শোনা হয়, তবে আরেকটা অবশ্যই জেঠুর হাতের রকমারি রান্না খাওয়া। আজ শনিবারের সন্ধ্যাটা গরম গরম ঘরে বানানো তেলে ভাজা আর গরম চাই একেবারে জমে উঠেছে। একটা কিং সাইজ গোল্ড ফ্লেক ধরিয়ে মন্তব্য করলেন জেঠু। গল্প আমি বলি না, বলতে পারিস আমার জীবনেরই বিভিন্ন ঘটনা গল্পের আকারে তোদের বলি। এই রে, মনে হয় আবার বৃষ্টি শুরু হলো। রাস্তায় এর মধ্যেই যা জল জমেছে, আজ আর মনে হয় না বাড়ি ফেরা যাবে বলে। দীপ দীপ একবার বলে উঠল। সিগারেটে একটা লম্বা টান দিয়ে জেঠু বললেন, সে অসুবিধা নেই, আমার ৩খানা বড় ঘর একদম ফাঁকাই পড়ে থাকে। আর তোরা আজকে রাতে থাকলে স্পেশাল খিচুড়ি আর ডাবল ডিমের অমলেট হতে পারে। আমি বলে উঠলাম, আহ, এত চিন্তা করার কি আছে, বাড়িতে একটা ফোন করে দিলেই তো হলো। জেঠু একবার আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। হাতে সিগারেটটা চুরুটের মতো ধরে টানছেন উনি। কোনো কথা নেই, হাড়ি ধোঁয়ায় ভরে উঠেছে ঘর। একটা ঘটনা আমার জীবনে অবশ্য ঘটেছিল, যার সাক্ষী ছিলাম আমি নিজে। বলতে পারিস একটা প্রাচীন কিংবদন্তির একদম পাথুরে প্রমাণ পেয়েছিলাম। আমরা নড়ে চড়ে বসলাম। ইতিমধ্যে জেঠুর খাস চাকর লক্ষণ এসে এঁঠো প্লেটগুলো নিয়ে গেছে। জেঠু একবার তাকে আরেক রাউন্ড চায়ের কথা বললেন। হাতে সিগারেটটা শেষ করে জেঠু চশমার কাজ একবার পাঞ্জাবির খুঁটে মুছে শুরু করলেন। সেটা মনে হয় ওই 1964-65 সাল হবে। আমি তখন মধ্যপ্রদেশে পুরাতত্ত্ব বিভাগের একটা কাজের দায়িত্বে ঘুরে বেড়াচ্ছি। আমার কাজ ছিল মধ্যপ্রদেশের এক বিস্তীর্ণ অঞ্চল ঘুরে পুরাতন যত দুর্গ আর কেল্লা, সে মুঘল আমলেরই হোক বা ব্রিটিশ যুগেরই হোক, তা নথিভুক্ত করা। আর দুর্গগুলোর বর্তমান অবস্থা কেমন, কোনো মেরামতি প্রয়োজন কিনা বা সংরক্ষণের উপযোগী কিনা, সেই বিষয়ে একটা রিপোর্ট দেওয়া। বেশ খাটুনির কাজ। গোটা মধ্যপ্রদেশ চষে বেড়াতে হচ্ছে আমাকে। এক ভোপাল থেকে শুরু করে গোয়ালিয়র, রায়পুর, জব্বলপুর সব চষে বেড়াচ্ছি। প্রায় ৫ মাস ঘোরাঘুরির পর কাজ যখন অনেকটাই গুটিয়ে এনেছি, এমন সময় আমার এক সোর্সের কাছে খবর পেলাম দন্তেওয়াড়া নামের এক জায়গায় এক বহু প্রাচীন দুর্গ রয়েছে, মধুমতি নামের এক নদীর পাশেই। শুনে আমার তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা। কোনো ভূগোলের ম্যাপ বা সরকারি দলিল কোথাও এই দুর্গের কোনো উল্লেখ নেই।
আর দন্তেওয়ারা মোটেও ছোট জায়গা নয়। আর সেই সময় বেশ ঘন জঙ্গল ছিল চারিদিকে। তা সে যাই হোক, জয় মা বলে বেরিয়ে পড়লাম। এদিক সেদিক খোঁজাখুঁজি করতে করতে লোকের মুখে খবর পেলাম এখানে একটা দুর্গ সত্যি আছে। খোঁজাখুঁজি করতে করতে মধুমতি নদী ধরে জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে পড়লাম আমরা। বেশ কয়েকদিন খোঁজ খবর করার পরে একটা সরু খাল দেখতে পেলাম। হয়তো সুদূর অতীতে এই খাল দিয়েই নৌকো চলাচল করত। একটু এদিক সেদিক ভালো করে লক্ষ্য করতেই খালের পাশে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ইটের টুকরো, পাথরের চাই দেখতে পেলাম। বুঝতে পারলাম এককালে এই অঞ্চলে বেশ বড় জনবসতি ছিল। দুদিন পরে একদিন বিকেলে সূর্যের আলো ডুবে আসছে। জঙ্গলের মধ্যে পাখিরা তাদের বাসায় ফিরছে। আস্তে আস্তে আলো নিভে আসছে। আমরা ততক্ষণে পা চালাচ্ছি আস্তানার দিকে, কারণ এই জঙ্গলে বাঘ আছে বলেই শুনেছি। অবশ্য তার চাক্ষুষ প্রমাণ পাওয়ার ইচ্ছে আমাদের কারোরই ছিল না। আর ঠিক তখনই ব্যাপারটা ঘটল। জঙ্গলের মধ্যে একটা বিস্তীর্ণ জায়গা, একদম ফাঁকা, কোনো গাছপালা নেই। আর ঠিক তার সামনেই এক বিরাট বড় পাথরের ধ্বংসস্তূপ যেন মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। দেখলে ভয় ও বিস্ময় দুই জাগে। একটু কাছে গিয়ে খুঁটিয়ে যা দেখলুম তাতে অবাক হলাম ভীষণ। ভারী গ্রানাইট পাথরের গাঁথনি, তার উপরে জায়গায় জায়গায় দ্বারপাল ও তন্ত্রীপালের মূর্তি খোদাই করা। কোথাও আবার পাথরের ঘুলঘুলির মধ্যে মশালের পোড়া দাগ দেখতে পেলাম। কিন্তু যেটা সব থেকে আমাকে অবাক করলো সেটা এই দুর্গের নির্মাণ কৌশল। গ্রানাইট পাথরের গাঁথনি ও তার উপরে বড় বড় পাথরের থাম, মাথার উপরে পাথর কেটে বানানো ছাদ, আর বেশ অনেকটা জায়গা নিয়ে এই 3 তলা দুর্গ দাঁড়িয়ে আছে। খেয়াল করে দেখলুম এতে ছাদে যাওয়ার সিঁড়ি পর্যন্ত রয়েছে। এখন পর্যন্ত আজ অব্দি যা যা দুর্গ দেখেছি তার একটার সঙ্গেও একে মেলাতে পারছি না। দুর্গের দেয়ালে প্রায় নানা জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা। আমার সঙ্গে ছিল জ্ঞান প্রকাশ শর্মা, এলাহাবাদের লোক। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে যথেষ্ট পড়াশুনো করেছে। ও আমার পাশেই ঘুরে ঘুরে নোট নিচ্ছিল। এমন সময় দেখি ও আমার কোনোই খামচে ধরেছে উত্তেজনায়। অমিও বিশ্বাস হচ্ছে না। দেখি দেওয়ালের এক জায়গায় একটা ব্রাহ্মী ভাষার লিপির দিকে ও এক দৃষ্টে তাকিয়ে আছে। জ্ঞানপ্রকাশ বলল, ভাষাটা খুব সম্ভবত প্রাকৃত। ও ততক্ষণে উবু হয়ে বসেছে, হাতের টর্চের আলোয় পড়ার চেষ্টা করছে। শ্যাওলা আর সময়ের হাতে অনেক জায়গাতেই লেখা ঝাপসা হয়ে এসেছে। তবু শেষের একটা শব্দে আমাদের দুজনেরই চোখ আটকে গেল। মুহূর্তের মধ্যে প্রবল উত্তেজনায় দুজনেই যেন কেঁপে উঠলাম। দেবদেব প্রশ্ন করলো, কিসের শব্দ ছিল সেটা অমু জেঠু? এক মুহূর্ত চুপ করে থেকে আমাদের মুখের দিকে তাকিয়ে অমু জেঠু উত্তর দিলেন, দবে নাম প্রিয়দর্শী অশোক আদেশানুক্রমে নির্মিতস। মানে? আমার বিস্ময় আর আটকে রাখতে পারলাম না আমি।
অমু জেঠু বলে চললেন। জ্ঞান ততক্ষণে ওর ক্যামেরা বের করে পটাপট ছবি তোলা শুরু করে দিয়েছে। সন্ধ্যের ওই আলো আঁধারিতে অন্ধকার একটা ঘুরছি জায়গায় কতটা কি পরিষ্কার ছবি আসবে সেটা আমাদের দুজনেরই মাথায় নেই। তবে দুজনেই উত্তেজনায় কাঁপছি ততক্ষণে। এই দুর্গ নির্মিত হয়েছিল সম্রাট অশোকের সময়, অন্তত দুর্গের দেওয়ালের লিপি সেটাই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ খুব কম করে হলেও এর বয়স 2300 বছর। ভারতবর্ষে অন্যান্য প্রাচীন দুর্গ থাকলেও খাস মৌর্য সাম্রাজ্যের এরকম অবিকৃত ও সুপ্রাচীন স্থাপত্য কীর্তি সম্ভবত এই প্রথম আমরা আবিষ্কার করলাম। উত্তেজনায় রীতিমতো ফুটছি তখন দুইজন। জ্ঞান আমার দিকে তাকিয়ে বলল, এক কাজ করলে হয় না? আমি জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকালাম। তখনও বলল, আজ রাতটা আমরা এখানেই কাটিয়ে দিই না কেন? বুঝলুম ও উত্তেজনায় একেবারে ক্ষেপে উঠেছে। না হলে জঙ্গলের মধ্যে এরকম বন্য প্রাণী সংকুল জায়গায় এভাবে রাত একা কাটানোর কথা ও বলতে পারত না। অবশ্য আমারও যে লোভ ছিল না তা নয়। সামান্য সরকারি কাজের দৌলতে যে এত বড় ইতিহাসের আবিষ্কার আমার হাতে হবে সেটা কে জানতো। আমি বললাম, তা বেশ, তো আজকে রাত এখানেই কাটানো যাক। জ্ঞান আমার কথায় সম্মতি জানিয়ে একবার দুর্গের বাইরে গেল। আমাদের যে কয়জন 5 ফরমাস খাটার লোক ছিল তাদের বলে আসলাম ক্যাম্পে চলে যেতে। ওই জঙ্গলের মধ্যেই একটা ফাঁকা জায়গায় ক্যাম্প করেছিলাম আমরা। সেই প্রায় মাইল 3 দূর হবে। লোকগুলো কি বুঝলো জানি না, জ্ঞানের হাতে একটা লণ্ঠন আর জলের বোতল ধরিয়ে ওরা বিদায় নিল। ওরা চলে যেতেই ওই বিশাল দুর্গের ধ্বংসস্তূপের মধ্যে শুধু আমরা দুজন। সে যে কি অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। আমরা রয়েছি ঘন জঙ্গলের মধ্যে একটা 2300 বছর পুরাতন দুর্গে। দুখানা লণ্ঠনের আলোয় অন্ধকার তো দূর হলোই না, বরং একটা অদ্ভুত আলো আঁধারি সৃষ্টি হয়েছে যেন। প্রতিটা কোণ, প্রতিটা দেওয়াল কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। এইদিকে জ্ঞানের উৎসাহ দেখে কে? নেশাগ্রস্তের মতো ও হাতে লণ্ঠন নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে গোটা দুর্গের প্রতিটি মেঝে, দেওয়াল, কুলুঙ্গি সব খুঁটিয়ে দেখছে। অগত্যা আমাকেও ওর সঙ্গ দিতে হলো। সে যাই হোক, এভাবে 2 ঘন্টা সময় কোথা দিয়ে যে কেটে গেল বুঝতে পারলাম না। এর মধ্যে দুর্গে বেশ কিছু বৌদ্ধ দেব দেবী, 2খানা বুদ্ধের মূর্তি ও বেশ কয়েকখানা দেওয়াল চিত্র আবিষ্কার করেছি। এতদিন বইতে পড়েছি মৌর্য স্থাপত্য সম্পর্কে, আজ নিজের চোখে দেখলাম। এর মধ্যে একবার ঘড়ি দেখলাম, প্রায় 11টা বাজে। জ্ঞানকে প্রশ্ন করলাম আমি, একবার ছাদে গেলে হতো না? আমিও ঠিক এটাই ভাবছিলাম। দুজনে পাথরের সিঁড়ি বেয়ে ছাদে আসলাম। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছে। একটা নাম না জানা রাত জাগা পাখির ডাক শুনতে পাচ্ছি। আমাদের চারপাশেই বড় বড় গাছ যেন এক রহস্যময় প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে। অদ্ভুত এক মায়াবী পরিবেশ যেন। দুর্গের দেওয়ালে পিঠ রেখে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ কি কারণে যে ঘুম ভাঙলো সেটা আর মনে নেই। তবে ঘুম ভেঙে চোখ খুলে চাইতেই যা দেখলাম
রীতিমতো তাজ্জব বনে গেলাম। আমাদের সামনে দুর্গের পাথরের দেওয়াল এই মুহূর্তে মশালের আলোয় ঝলমল করছে। অনেক রকম অলংকার ও রকমারি বস্ত্রে সুসজ্জিত এক রাজপুরুষ দাঁড়িয়ে আছেন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন দেহরক্ষী। মশালের আলোয় তাদের লোহার তলোয়ার, ঢাল ও কুঠার একদম চকচক করছে। নিচে খালে একটা বড় নৌকো দেখতে পেলাম। বেশ বুঝলাম এই রাজপুরুষ সকলের কাছে বিদায় নিয়ে নৌকা চেপে কোথাও যাবেন। হলো তাই। সকলের কাছে বিদায় নিয়ে রাজপুরুষ নৌকায় উঠলেন। প্রায় 20 সশস্ত্র সৈনিক তাকে ঘিরে দাঁড়িয়ে রইল। এতক্ষণ খেয়াল করিনি, হঠাৎ দেখলাম দুর্গের প্রাচীরের ওপর একজন দাঁড়িয়ে তার বাঁশিতে ফু দিল। এতটা বলে একটু থামলেন উনি, একটু জল খেয়ে আবার শুরু করলেন। ভারী অদ্ভুত সেই বাঁশির সুর। একাধারে আনন্দ ও দুঃখ যেন মিশে রয়েছে সেই সুরে। যেন কোনো প্রিয়জনকে বিদায় জানাতে হচ্ছে বলে বিরহ বেদনার সবটুকু ওই বাঁশির সুরে প্রতিফলিত হচ্ছে। একটু পরেই একটা গুম গুম শব্দে চারিদিক কেঁপে উঠল। খেয়াল করে দেখলুম দুর্গের মাথায় কোন জাদু বলে অনেকজন ঢাকির আবির্ভাব হয়েছে, আর তারা তাদের সামনে রাখা জয় ঢাক দুম দুম শব্দে পিটোচ্ছে। অদ্ভুত একটা শব্দের ভূমিকম্প হচ্ছে যেন। ঢাক বাজতেই থাকলো যতক্ষণ না ওই নৌকো একদম দৃষ্টিপথের আড়াল হয়ে যায়। এরপরেই যেন একটা হালকা কুয়াশা এসে হঠাৎ সব কিছুকে ঢেকে দিল। আমার তখন কোনো বোধ বুদ্ধি, বাস্তব অবাস্তব বোধ করি কিছুই কাজ করছে না। একবারও মাথায় আসছে না চোখের সামনে যা দেখছি তা স্বপ্ন না কল্পনা। একবার পাশে তাকিয়ে দেখি জ্ঞান ও ঘুম ভেঙে জেগে উঠেছে। সেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সামনে। যাই হোক, কিছুক্ষণ পরে কুয়াশা নিজে থেকেই সরে গেল। হঠাৎ যেমন এসেছিল তেমন নিজে থেকেই সরে গেল কুয়াশা। সামনে তাকিয়ে বুঝতে পারলুম এই মাত্র যে ঘটনা আমরা দেখেছিলাম তারপরে বেশ কিছুটা সময় কেটে গেছে। কারণ সামনে তাকিয়ে শীতকাল বলেই মনে হলো। সেই একই দুর্গকে দেখলাম রাতের আলোয়। এখানে ওখানে মশাল জ্বলছে। এই বেশ কিছু সৈনিক ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে। একটা ছপ ছপ শব্দ বেশ কিছুক্ষণ হলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু তার কারণ বুঝতে পারছিলাম না। সেটা অবশ্য একটু পরেই পরিষ্কার হয়ে গেল। দুর্গের প্রাচীরের কাছেই এক প্রহরী হয়তো নিচে কিছু দেখে থাকবে, তাই এগিয়ে গেছিল। পর মুহূর্তেই সে আছড়ে পড়ল মাটিতে, আর তার বুকে গেঁথে আছে একটা তীর। এর মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন প্রহরী লুটিয়ে পড়ল মাটিতে, আর তাদের সকলেরই বুকে বিঁধে রয়েছে তীর। অবাক হয়ে সব দেখছি, আর খেয়াল করলাম দুর্গের প্রাচীরে লম্বা দড়ি বেঁধে সেই দড়ি বেয়ে উঠে এসেছে বেশ কিছু সৈন্য। মুহূর্তের মধ্যে তুমুল লড়াই বেঁধে গেল। দুর্গ পাহারার দায়িত্বে থাকা সৈন্যরা আপ্রাণ লড়ল বটে, কিন্তু এই নতুন আক্রমণকারীরা সংখ্যায় অনেক বেশি ও সুশিক্ষিত। ফলে 2-1 ছাড়া বাকি সবাই প্রাণ দিলে। এদিকে দুর্গের ছাদে যে লম্বা মোটা লোকটি উঠে এসেছে তাকেই দলপতি মনে হলো। সেও এক রাজপুরুষ। অন্তত তার পোশাক ও গয়না দেখে তো তাই মনে হলো। 2-1 বার সুসীম শব্দটা শুনলেও খেয়াল করিনি। এরপরে যা দেখলাম সে রীতিমতো চমকে দেবার মতো ব্যাপার। আগে যাকে দুর্গের প্রাচীরের ওপরে দাঁড়িয়ে
বাঁশি বাজাতে দেখেছিলাম, দেখলাম তাকেই 2জন সৈন্য ধরে এনেছে। দলপতি সসীম তাকে অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলেন। অবাক হলাম দেখে যে সেই একটি প্রশ্নেরও উত্তর দিল না। তবে শুনে এটুকু বুঝলাম সুসীম তার কাছে সেই রাজপুরুষের সন্ধান জানতে চাইছিল, আর সে কিছুই জানাবে না এমন পণ করেছিল। শেষ অবধি দেখলাম তাকে বন্দি করে নিচে নিয়ে যাওয়া হলো। আমাদের চোখের সামনে দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরেই আবার দেখলাম দুর্গের সামনে যে খাল রয়েছে তাতে অনেক দূরে ভাসমান একটা আলোক বিন্দু। দুর্গের প্রাচীরে যারা পাহারায় ছিল তারাও বিষয়টা লক্ষ্য করে থাকবে, কারণ তাদের 2-3 জন দৌড়ে নিচে নেমে গেল খবরটা দিতে। এদিকে আমরা দেখছি যে খালের বুকে সেই আলোক বিন্দু ক্রমেই বড় হয়ে গিয়ে আসছে। একটু পরেই দেখি সেই বাঁশিবাদককে 3-4 জন টেনে হিঁচড়ে ওপরে নিয়ে এসেছে। একজন তার হাতে বাঁশি তুলে দিল, কিন্তু দেখলাম সে কিছুতেই বাঁশি বাজাতে চাইছে না। বেশ কিছুক্ষণ তর্কাতর্কি ও ভয় দেখানোর পরে অবশেষে বাঁশি হাতে নিল সে। দুর্গের প্রাচীরের ওপরে দাঁড়িয়ে যেই বাঁশিতে ফু দিল, সে অমনি বেজে উঠল এক স্বাগতিক সঙ্গীত। বেশ বুঝতে পারছিলাম আনন্দময় এক স্বাগত বার্তা যেন ফুটে বেরোচ্ছে তার বাঁশির সুরে। নৌকো এদিকে দ্রুত খাল বেয়ে দুর্গের কাছে এগিয়ে আসছে। নৌকো যখন অনেকটা কাছে এসে পড়েছে তখনই একটা কাণ্ড হলো। হঠাৎই সেই বাঁশিবাদক তার বাঁশির সুর একদম পাল্টে ফেললে। আনন্দ উৎসবের বদলে তার বাঁশিতে বেজে উঠল দুঃখ ও মৃত্যুর যন্ত্রণা। একটা অদ্ভুত সাবধান বাণী যেন ফুটে উঠছে তার বাঁশির সুরে। আর এদিকে হলো আর এক ব্যাপার, এতক্ষণ নৌকো দিব্যি এগিয়ে আসছিল দুর্গের দিকে। হঠাৎ এই নতুন সুর তাদের কানে যেতেই তারা এক মুহূর্তের জন্য থামল। তারপর দ্রুত নৌকো ঘুরিয়ে ফিরে যেতে লাগলো। এক ঝলক দেখলাম নৌকোয় সেই রাজপুরুষের মুখে একটা স্বস্তির ছাপ, আর এপারে দাঁড়িয়ে থাকা বাঁশি বাদকের মুখে একটা পরিতৃপ্তির হাসি। কিন্তু এরপরে যা হলো ভাবলেও গায়ে কাঁটা দেয়। নৌকো যে বাঁশি বাদকের সুর শুনে ফিরে গেছে এ কথা কেউ হয়তো নিচে গিয়ে জানিয়ে দিয়ে থাকবে, কারণ একটু পরেই দেখলাম দলপতি সুসীমকে উঠে আসতে। রাগে মুখ লাল হয়ে আছে তার। বংশীবাদককে আঘাত করে মাটিতে ফেলল সে, আর তারপর কি তারপর জেঠু? একটু জল খেয়ে আরেকটা সিগারেট ধরলেন জেঠু। কতকটা আনমনেই বললেন, বিষয়টা মনে পড়লে এখনো চমকে উঠি। আসলে চাক্ষুষ দেখা ঘটনা তো, তাই কেমন অস্বস্তি হয়। দেখলাম যে বাঁশিবাদককে এক ধাক্কায় মাটিতে আছড়ে ফেলল সুসীম। দেখে বুঝলাম তার অন্তিম সময় উপস্থিত। কিন্তু সুসীমের মুখে একটা কুটিল হাসি দেখে বুঝিনি তার মতলব কি হতে পারে। তলোয়ারের এক কোপ নেমে এলো ঠিকই, কিন্তু সেটা মাথা নয়, তার হাত লক্ষ্য করে। এক কোপেই বাঁশি বাদকের 2 হাত তার কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। অপরিসীম যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। ততক্ষণে রক্তে পুরো পাথরের চাতাল ভিজে উঠেছে। আমার পাশে জ্ঞান রীতিমতো লাফিয়ে উঠেছিল এই ব্যাপার থেকে, দৌড়ে যাচ্ছিল তাকে সাহায্য করার জন্য। আমি ওর হাত ধরে ওকে থামালাম। তুমি কি পাগল হলে? এসব ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি আমরা, কারোরই কিছু করার নেই এখানে। দুজনে বসে বসে দেখলাম কিভাবে নিদারুণ রক্তপাতে সেই বাঁশি বাদক একটু একটু করে দুর্বল হয়ে পড়ে ও এক সময় পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ল। কিভাবে তার নিঃশ্বাস এক সময় থেমে গেল, আর তারপরেই
আমাদের চোখের সামনে ভোজ বাজির মতো যেন সব কিছু মুছে গেল। বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলাম দুজনে, ভাবার চেষ্টা করছিলাম যে এতক্ষণ যা দেখলাম তা কি ইতিহাসেরই কোনো ঘটনা, না আমাদের কল্পনা। তবে অদ্ভুত ঘটনা হলো, এর কয়েকদিন পর ফাইনাল রিপোর্ট তৈরি করতে আমরা সেখানে গেছিলাম। জ্ঞান কি খুঁজছিল আমি জানি না। দুর্গের ভেতরে একটা বিশেষ জায়গায় পাথরের চাতাল দেখিয়ে ও আমার সহকারীদের জায়গাটা খুঁড়তে বলে। বেশ কয়েকটা পাথর সরাতেই নিচে মাটি বেরোয়, আর সেখানেই ছিল আমাদের কৌতূহল কয়েকশো গুণ বাড়িয়ে দিয়ে জেঠু বলেন, একটা মানুষের কঙ্কাল, যেটা প্রায় ধুলো হয়ে এসেছে। 2300 বছরে যার অনেকটাই ক্ষয়ে গেছে, আর তবুও বোঝা যাচ্ছে তার 2 হাতই কবজির কাছ থেকে কাটা। দেখে রীতিমতো গায়ে কাঁটা দিল আমাদের। অর্থাৎ আমরা যা দেখেছি তা ইতিহাসের সত্যি ঘটনাই বটে। আর আমাদের অবাক হওয়ার আর একটু বাকি ছিল। যখন সেই কঙ্কাল দেখছি আর অবাক হয়ে ভাবছি, ঠিক তখনই শুনতে পেলাম বাঁশির সুর। কি পরিমাণ বিষণ্ণতা, দুঃখ আর যন্ত্রণা যে মিশে আছে সেই বাঁশির সুরে, কি বলবো। যেন অসীম একটা হাহাকার আর যন্ত্রণা ভেসে বেড়াচ্ছে সেই সুরে। জ্ঞান কতকটা নিজের মনেই বলল, বুঝতে পারছো, সেই বাঁশি বাদক আজও তার কর্তব্যে অবিচল ভাবে কুড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য নিজের কর্তব্যে থামেনি সে, এমনকি মৃত্যুর পরেও। আমাদের কারোরই কথা বলার মতো অবস্থা ছিল না। ধীর পায়ে হেঁটে বেরিয়ে আসলাম সেই দুর্গ থেকে। কিন্তু তখনও যেন অতন্দ্র প্রহরীর মতো সেই বাঁশির সুর আমাদের কানে বার বার প্রতিফলিত হচ্ছিল।